৩১ দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গড়ার প্রতিশ্রুতি। সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা, দ্রুত কমছে প্লাটিলেট। ৮ মাসে হাসপাতালে ২৭,০০০-এর বেশি ডেঙ্গু রোগী। এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির তাগিদ। ৭২ ঘন্টায় ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট ও ৪ নম্বর ফেরিঘাট বিলীন। বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেকে। আলো দেখাচ্ছে কক্সবাজারের রামপুরা চিংড়ি এস্টেট প্রায় শেষ পর্যায়ে। ৭,০০০ একরের উন্নয়ন প্রকল্পের কাজ। উৎপাদন বাড়বে ৩ গুণ, আশা মৎস্য অধিদপ্তরের। এবং যুদ্ধ বন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। পুতিন জেলেনস্কির বৈঠক নিয়ে স্পষ্ট বার্তা নেই মস্কোর। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিএনপির ৩১ দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গে জোট করতে প্রস্তুত দলটি। যুগপথ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড। হাসান ওয়ালির প্রতিবেদন। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় ২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমন্যদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির ৩১ দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে ৩১ দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। কীটতত্ত্ববিদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টবসহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ।
রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচণ্ড ব্যথা, অনেক সময় কমে যাচ্ছে প্লাটিলেট, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতেই না বইতেই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালা পোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় গত 8 মাসে প্রায় 27,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে আগামী 72 ঘন্টায় দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 6 বিভাগে নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানানো হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই। বিস্তারিত আবু সাইদ নিশানের প্রতিবেদনে। সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে পাহাড় ধস। বর্ষা এলেই এসব এলাকায় পাহাড় ধসের ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানানো হয়। মৌসুমী বায়ু এটি সক্রিয় অবস্থায় থাকার জন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেসব পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই। সিলেট অঞ্চলে, উত্তরাঞ্চলে তিস্তা নদীতে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে ফেনী, মুহুরী ওই অঞ্চল নদীগুলো আগামী 72 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং সতর্কশীল প্রবাহিত হতে পারে। ছোট ছোট নদ নদীতে পানির সমতল বেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে, তবে বড় নদী যেগুলো রয়েছে যেমন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা সেগুলো বর্তমানে পানির সমতল হ্রাস পাচ্ছে, সেখানে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশপাশের বাড়িঘর, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছেন নদীর বাম তীরের বাসিন্দারা। তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। ভাঙন হুমকিতে থাকায় সরিয়ে নেওয়া হচ্ছে শেষ সম্বলটুকু। প্রতিনিয়তই ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট। প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো। ইতোমধ্যে বিলীন লঞ্চঘাট ও 4 নম্বর ফেরিঘাট, 3 ও 5 নম্বরও ক্ষতিগ্রস্ত। শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি, বড়রিয়া, নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে, রোজ ভাঙতেছে। এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না এবং পাটুরিয়া ঘাটে মনে কোনো বাড়িঘরই থাকবে না, সব বিলীন হয়ে যাবে। এখন আমরা দেশে হারিয়ে গেছি, এখন আতঙ্কে আমরা ভয়ে আছি কখন যে আমার বাড়িতে যায়। বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই, বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয়। পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত, সেই 2 কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না, সেটা বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। ইতিমধ্যে আমরা কয়েকবার ওনাদের সাথে যোগাযোগ করেছি, কারিগরি সহযোগিতা প্রদানের জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। আশেপাশের যে বাড়িঘর ভাঙন হয়েছে এগুলো আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজগুলো যদি করা হতো তাহলে
এই বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভবত। প্রয়োজনীয় বাজেট পেলে আমরা অতি দ্রুত কাজটি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। চলতি মাসের ৫ তারিখ থেকে পাটুরিয়া লঞ্চঘাটের ৪ নম্বর ফেরিঘাট, ৫৭টি বসতবাড়ি ও ৫০ হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষে নিখোঁজ ৩ জনের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই মুহূর্তে জেলাখানা খেয়ারঘাট এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সবশেষ খবর জানাতে চলে যাচ্ছি তার কাছে। খুলনার জেলখানা খেয়াঘাট থেকে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের খোঁজ কিন্তু এখনো মেলেনি, অর্থাৎ প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এই যে ভৈরব নদীতে ট্রলারের ধাক্কায়, ট্রলারে ফেরির সঙ্গে ধাক্কায় যে ৩ জন নিখোঁজ হয়েছেন, সেই ৩ জনের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে বিভিন্ন ডুবুরির টিম আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আসলে উদ্ধার অভিযান শুরু করে এবং তারা কিন্তু মাঝ নদী দিয়ে একেবারেই নদীর বিভিন্ন প্রান্তে আসলে চলে যাচ্ছেন যে নিখোঁজ ৩ জন হয়েছেন তাদের আসলে উদ্ধারের জন্য। তবে এখন পর্যন্ত আসলে কারোরই খোঁজ মেলেনি। এর মধ্যে একজনের পরিচয় আমরা জানতে পেরেছি, যার বাড়ি হচ্ছে ঠিক নদীর ওই পারে। তিনি খুলনাতে একটি দোকানে কাজ করতেন এবং গতকাল রাতে 10:30টার দিকে এখানে এই দুর্ঘটনাটি ঘটে। এই ভৈরব নদীর এই মাঝ নদীতে এখানে আমরা দেখেছিলাম বা এখানে স্থানীয়রা যেটা জানিয়েছেন সেটি হচ্ছে গিয়ে একটি ট্রলার এখান থেকে পার হয়ে খুলনা শহর থেকে বাইরের দিকে যাচ্ছিল, আর অন্যদিকে একটি ফেরি আসছিল এবং ফেরির সঙ্গে ট্রলারটি ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে বেশ কয়েকজন আসলে নদীতে পড়ে যায় এবং এদের মধ্যে কয়েকজন সাঁতরে উঠতে পারলেও ৩ জন কিন্তু আসলে উদ্ধার হতে পারেনি। এর মধ্যে আমরা যেটা জেনেছি একজন মহিলা আছেন, একজন শিশু আছেন এবং একজন পুরুষ আছেন এবং ওই পুরুষটির আসলে পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে। একটু বলে রাখি, এইখানে যে ট্রলারগুলো আপনি দেখছেন এটি খুবই জনবহুল একটি ঘাট এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসলে পার হন এবং এখানে নানা রকম অনিয়মের অভিযোগ আছে যে এই ট্রলারগুলোতে আসলে অতিরিক্ত লোক নেওয়া হয় কিনা, এই ধরনের অভিযোগ কিন্তু অনেকে করছেন। এবং পাশাপাশি এই ঘাটগুলো কিন্তু সেভাবে আসলে ঘাটেরও নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা যদি একটু যেটা বলছিলাম যে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের ডুবুরি দল তারা কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এই অভিযান আসলে অব্যাহত রাখবেন। তবে যেটি হচ্ছে গিয়ে জোয়ারের সময় আসলে তাদের এই উদ্ধার অভিযান কিছুটা বাধাগ্রস্ত হয়, তাদের উদ্ধার অভিযানে কিছুটা উদ্ধার অবস্থা বাধাগ্রস্ত হয়। এ কারণে কিন্তু আসলে এই উদ্ধার অভিযান জোয়ার আসার আগ পর্যন্ত তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করে সেটি আসলে করার চেষ্টা করছেন। একটু বলে রাখি, এর পাশাপাশি কিন্তু আমরা স্থানীয়দের দেখেছি যে ট্রলারে বসে একেবারে নদীর পার ঘেঁষে আসলে মাইকিং করছেন এবং সেখানে তারা আসলে বলছেন যদি এমন কোনো আসলে কিছু তারা আসলে দেখে থাকেন যে কোনো কিছু ভেসে উঠছে বা কোনো কিছু পাওয়া যায় কিনা, সেটি আসলে মাইকিং করে আসলে সবাইকে সতর্ক করা হচ্ছে বা সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। যেটি আসলে বলছিলাম, স্থানীয় মানুষ এখানে কিন্তু আমরা দেখেছি যে উৎসুক মানুষ আসলে ভিড় করছেন এবং তারা এই ঘাটে এসে কিন্তু তারাও আসলে জানার চেষ্টা করছেন যে এই যে ৩ জন গতকাল রাতে নিখোঁজ হয়েছে তাদের সর্বশেষ অবস্থা কি। পাশাপাশি আমরা যেটা জেনেছি ঠিক নদীর ওই পারে তাদের স্বজনরা আসলে অপেক্ষা করছেন, সেখানেও তারা আসলে অপেক্ষা করছেন যে কখন তাদের আসলে উদ্ধার করা যায়। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। কুষ্টিয়ায় মোকামে চালের দাম কিছুটা কমলেও প্রভাব নেই খুচরো বাজারে। এই মুহূর্তে খাজানগর চালের মোকামে আছেন সহকর্মী SM রাশেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুষ্টিয়া খাজানগর যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোতে কিন্তু প্রকারভেদে চালের দাম কমেছে 1 থেকে 1.5 টাকা, কিন্তু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েনি। এই কারণে এই হিসাবে আমাদেরকে খুচরা বাজারে যারা ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত খাজানগর থেকে তাদের যে পরিবহন খরচ, রাস্তা ভাঙাচোরার কারণে এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আসলে মিলের সাথে পাইকারি বাজার অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন পাইকারি যারা ব্যবসায়ী যারা আছে তারা। এবং মূলত মিল মালিক যারা দাবি করছেন যে যেভাবে সরকার মিল মালিক এবং মিল গোডাউনগুলোয় যেভাবে নজরদারি করে সেভাবে যদি খুচরা বাজারে যদি নজরদারি করে থাকে তাহলে আসলে খুচরা বাজারে চালের দাম কমানো সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। তবে মিল মালিকেরা এটাও জানিয়েছেন যে তাদের প্রচুর পরিমাণে চাল কিন্তু তাদের গোডাউনে রয়েছে এবং যেহেতু চাহিদা কমে গেছে যার কারণে কিন্তু চালের দামও কমে গেছে এবং এটি কিন্তু কোনোভাবেই এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে সরকারিভাবে যদি খুচরা বাজারেও যদি মনিটরিং করে তাহলে চালের দাম কমানো সম্ভব বলে আমাদেরকে
জানিয়েছেন মিল মালিকেরা। তবে প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যারা আমাদেরকে জানিয়েছেন তারা মূলত যেটি বলছেন যে কখন কিভাবে বাড়ে কিভাবে কমে আসলে তারা সেটা জানে না, কিন্তু তাদেরকে কিন্তু অতিরিক্ত দামে কিন্তু তাদেরকে চাল কিনতে হয়, কিন্তু এই বাকি টাকাটা কোথায় যায় আসলে তাদের এর প্রশ্ন। তবে তারা সরকারের কাছে দাবি করে যে মিল এবং পাইকারি ব্যবসায়ী যারা আছে তাদের যদি ঠিকমতো মনিটরিং করা হয় তাহলে তারা আসলে সম্ভব চালের দাম কমানো। এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোর যে চালের দাম কমেছে তার প্রভাব কিন্তু কোনোভাবেই পড়েনি খুচরা বাজারে। তবে এটি যদি সরকার যদি ঠিকমতো মনিটরিং করে, বিশেষ করে পরিবহন খরচ যদি এই স্বাভাবিক পর্যায়ে আসে তাহলে এর প্রভাব পড়বে বলে খুচরা বাজারে প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। তবে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসক যেটি আমাদেরকে জানিয়েছেন যে যারা এখানে যারা খুচরা ব্যবসায়ী যারা আছে তাদেরও বিরুদ্ধে কিন্তু তারা অভিযান পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। তবে আজ কিন্তু কুষ্টিয়ার যে খাজানগর সেখানে কিন্তু মিনিকেট চাল বিক্রি হয়েছে ৭৬ টাকা, বাসমতি বিক্রি হয়েছে ৯০ টাকা এবং কাটরি বিক্রি হয়েছে ৭২ টাকা। তো কুষ্টিয়ার খাজানগর থেকে এই চালের বাজার নিয়েছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি, কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন হচ্ছে ১৫ থেকে ১৭ ট্রাক। হিলি কাস্টমসের তথ্য মতে গেল ৬ দিনে ৭২টি ট্রাকে ৬১৮ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানিকারকরা বলছেন দেশের আবাদ ক্ষতির মুখে পড়ায় সরবরাহ সংকট দেখা দেয়, দাম বাড়ে খোলা বাজারেও। সংকট কাটাতেই ভারতীয় কাঁচামরিচের আমদানি বাড়ানো হয়েছে। ১৮০ টাকা এগুলি দাম যাচ্ছে, মরিচের আমদানি আছে, দাম কমতেছে নাকি তা বেশি। হিলিতে আসছি কাঁচা মরিচ নিতে, মরিচের দাম তো চড়া। এই মরিচ ইন্ডিয়াতে বাজার বেশি, বাংলাদেশে মাল শর্ট, দুদিকে মিলে দাম বেশি। কক্সবাজারে চিংড়ি চাষিদের নতুন করে আশার আলো দেখাচ্ছে চকরিয়া রামপুরা চিংড়ি এস্টেট। সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় ৭,০০০ একর চিংড়ি এস্টেটের উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মৎস্য অধিদপ্তর বলছে অবকাঠামো উন্নয়নের ফলে এই স্টেট থেকে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে চিংড়ি শিল্পের নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ার রামপুরায় ৭,০০০ একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় ৫ দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় ২০১৮ সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক, কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় ৬০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় ২৩টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় ৮০%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমে। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নেই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে 4টি নার্সারি, করা হয়েছে 13টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় 95%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় 3 গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের ৭,০০০ একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় 3 গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই
এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি ট্রেনে এটা যাবে। এই যে 7,000 একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও 21,000 চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই 28,000 চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি 30 বছরে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা বার্ষিক 1,25,000 মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারবো। তারা বলছেন অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজার হোসেন, সময় সংবাদ, কক্সবাজার। ইউক্রেনে একযোগে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও। ইউক্রেন বলছে এই আক্রমণ প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাইছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। ইউক্রেনে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় লাভিভে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মস্কো। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছোটেন পশ্চিম সীমান্তের কাছে বসবাসকারী লাখো মানুষ। হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন কারখানা। পাশের দেশ পোল্যান্ডও সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ সীমার রক্ষায় সতর্ক অবস্থান নেয়। শুধু আকাশেই নয়, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে নতুন গ্রাম দখল করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গ্রামে বিস্ফোরক নিক্ষেপ করেছে রুশ সেনারা। বিশ্লেষকদের মতে এতে পূর্ব ফ্রন্টে যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চায় না। এদিকে পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো জানায় রুশ প্রেসিডেন্ট কেবল তখনই আলোচনায় বসবেন যখন আগাম শর্তগুলো নিয়ে কাজ শেষ হবে। অন্যদিকে কিয়েভের শর্ত হলো আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রুশ হামলা ঠেকানো যায়। এই অবস্থায় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়লেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত এখনও অনিশ্চিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অ্যাডহক কমিটির কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের বর্তমান পরিস্থিতি বিসিবি নির্বাচন হওয়ার জন্য যথেষ্ট ভালো। মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরে নির্বাচন হবে বলে বিশ্বাস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর। তার স্পষ্ট কথা, অনির্বাচিতদের দিয়ে গঠনতন্ত্র সংশোধনের মতো কারণ এখনও তৈরি হয়নি। সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এদিকে মাহবুব আনামের নির্বাচনের অংশ না নেয়ার সিদ্ধান্তে অবাক এই ক্রীড়া সংগঠক। বিস্তারিত নিয়ন মোহাইমিনের রিপোর্টে। দিনের হিসেব করলে আর 1.5 মাসেরও কম সময় বাকি। এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র বলছে চাইলে অক্টোবরের আগেও নির্বাচন করা সম্ভব, তবে অক্টোবরের মধ্যে করলেও সমস্যা নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে পারেনি বোর্ড। উল্টো জোর গুঞ্জন, অ্যাডহক কমিটি দিয়েই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা পার করে দিতে চাচ্ছেন বোর্ডের একাংশ। তবে শঙ্কার মধ্যেও ক্রিকেটের ভালো চাইলে এই পথে না হাঁটার পরামর্শ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের। পরিস্থিতি যদি এরকম হতো যে এখন নির্বাচন করা সম্ভব নয় বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটিটা অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে নির্বাচনের অনুকূলেই কিন্তু পরিবেশ আছে। সমস্যা আছে আরও একটা। 2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বিসিবিতে আলোচনা গঠনতন্ত্র সংশোধনের, কিন্তু সাবেক পরিচালকের সোজা সাপটা কথা, অনির্বাচিতদের হাত দিয়ে সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, বরং যে কোনো পর্যায়ের সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। মাননীয় উপদেষ্টা যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নির্বাচনের পরেও নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, যে যে সংস্কারগুলি করা। সুতরাং আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করব ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে এই টানাপোড়েনের মধ্যেও নিজের প্রার্থিতা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই রফিকুল ইসলাম বাবুর, যদিও মাহবুব আনামের ঘটনায় একটু নড়ে চড়ে বসেছেন তারা। মাহবুব আনামের বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সে একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং তার করার যথেষ্ট যোগ্যতাও আছে ভবিষ্যতে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৩১ দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গড়ার প্রতিশ্রুতি। সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা, দ্রুত কমছে প্লেটলেট। ৮ মাসে হাসপাতালে ২৭,০০০-এর বেশি ডেঙ্গু রোগী। এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির তাগিদ। এবং খুলনার ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষ, পানিতে পড়ে নিখোঁজ ৩ জন। উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।